বিদেশ প্রেমী সরকার, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা তার দায়িত্বের 14 মাসে 13 বার বিদেশ ভ্রমণ করেছেন। অন্যান্য উপদেষ্টারা তারাও একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। অর্থাৎ তারা যতটা না দেশের কাজে মনোযোগ দিয়েছে, তার থেকে বেশি তারা বিদেশের কাজে মনোযোগ দিয়েছে। এইভাবে কি পরিবর্তন সম্ভব? প্রত্যেকবার বিদেশ গেলে 10 দিন 7 দিন সময় বিদেশে ব্যয় হয়েছে। তাহলে সংস্কার কিভাবে হবে? তারা যে গণহত্যার বিচারের কথা বলে, সেই বিচারটা কিভাবে হবে? সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এখনো পর্যন্ত অনেকের মধ্যে সংশয় এবং সন্দেহ আছে, আসলে কি নির্বাচন হবে? যদিও রাজনীতিবিদরা তারা জনগণকে বোঝাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে জনগণের সাথে উঠা বসা করি, মানুষের কাছে যাই, তারা আমাদের কাছে প্রশ্ন করে, ভাই নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে হবে? এখানে যারা আছে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের কাছে এই ধরনের প্রশ্ন আসে, ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে? এই যে নির্বাচন নিয়ে অনাস্থার জায়গা, প্রশ্নের জায়গা কারা তৈরি করেছে? এই সরকার। আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, জনগণ চাই আমি যাতে 5 বছর থাকি, 10 বছর থাকি, এমনকি কেউ কেউ নাকি চাই 50 বছর থাকি। এই কথাগুলো তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধের কথা না। এই কথাগুলো আসলে কারা বলতে পারে? যাদের মধ্যে ক্ষমতার লিপ্সা থাকে। একদিকে তিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন, অন্যদিকে এই সরকারের ঘনিষ্ঠ দলগুলো তারা বলছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন নয়। আমার প্রশ্ন হলো, জুলাই সনদ আসলেই কি এই সরকারের মেয়াদে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে কথা বললে হবে না। যতগুলো সংস্কার এই সরকারের আমলে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আর যেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর নয়, আগামীতে যেই সরকারে আসুক না কেন, তার উপর দায়িত্ব থাকবে, তিনি বাধ্য থাকবেন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার। সেই ধরনের বন্দোবস্ত তৈরি করা, জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া, সেটি এই সরকারের দায়িত্ব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বলছে যে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে, এই সরকারকে ভেঙে দিয়ে নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব? আমাদের ভিতরে যে বিভাজন, অনৈক্য, এখন কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কে হবে উপদেষ্টা, এই বিষয়ে কি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি বা অন্যান্য দল আমরা যারা রয়েছি, আমরা একমতে আসতে পারবো? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্ভবপর নয়। আগামীতে যে সরকারে আসবে তাকে অনেক দায়িত্ব নিতে হবে। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের ভিতর অনাস্থা, মূলত এই অনাস্থার কারণেই আজকে নানান ধরনের মন্তব্য, বক্তব্য, আলোচনা, সমালোচনা। আমাদের দল গণ অধিকার পরিষদ মনে করে সংস্কার, বিচার এবং নির্বাচনের কার্যক্রম সরকারকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। কিন্তু এই যে সরকার 14 মাসে শুধুমাত্র সংস্কার এবং বিচারের ট্যাবলেট আমাদেরকে খাওয়ালো, এর অর্জনটা কি? সংস্কার কতটুকু হয়েছে? দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না। সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন। এই সচিবালয় থেকে কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সেই সচিবদেরকে সরানো হয়েছে। 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ডিসিরা, এসপিরা, আওয়ামীপন্থী আমলারা, কামলারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছিল, কাজ করেছে, তাদের কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে? সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই। উপদেষ্টা মাহফুজ আলম তিনি স্পষ্ট করেছেন যে সচিবালয়, পুলিশ, প্রশাসন, দপ্তর, সেক্টর সব নাকি বিএনপি
এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে। জনগণ কি তাদেরকে এখানে বসিয়েছিল এই ভাগাভাগি দেখার জন্য? একজন উপদেষ্টা এই কথা বলার আগে তার পদত্যাগ করা দরকার ছিল। জনগণের ভাগ নিশ্চিত করার জন্য তারা সেখানে দায়িত্ব নিয়েছে, কিন্তু আজকে 14 মাস পরে এসে দলগুলোর উপরে দায় চাপিয়ে তারা আজকে পার পেতে চায়। জনগণ কি তাদেরকে ক্ষমা করবে? আজকে বিচারের এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ালেন, আর এখন এসে আপনি বিএনপি জামাতের উপর দায় দিচ্ছেন। হাউ ফানি! আপনাদেরকে দায় নিতে হবে। যতগুলো ভুল করার আপনারা করেছেন, এই উপদেষ্টা পরিষদে যারা উপদেষ্টা হয়েছে, এই উপদেষ্টাদেরকে আপনারা বসিয়েছেন। সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা 5 সদস্যের একটি লিয়াজো কমিটি গঠন করেছিল, এবং সেই লিয়াজো কমিটির সদস্যরা কেউ উপদেষ্টা হয়েছে, কেউ এনসিপির নেতা হয়েছে। তারা বর্তমান এই সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ভাই বানিয়ে নিয়ে এই পদে নিয়োগ দিয়েছে। তার মানে এই এনসিপির নেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগকর্তা। সুতরাং নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে, ভুলটা আপনারা করেছেন। ভুল গণ অধিকার পরিষদ করে নাই, ভুল বিএনপি করে নাই, অন্য দল করে নাই, ভুল আপনারা করেছেন। যেহেতু সালাউদ্দিন আহমেদ ভাই চলে এসেছেন, আমি কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলবো, দেখেন বর্তমানে দেশের সবথেকে বড় সংকট গণতন্ত্রের সংকট, এবং দলগুলোর মধ্যে যে অনাস্থা, জাতির মধ্যে যে বিভাজন, এটা একটা বড় সংকট। এই সংকট থেকে জাতিকে উত্তরণের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। জনগণের মধ্যে ধোঁয়াশা আছে, আসলে আমরা কোন পথে হাঁটছি সেই ধোঁয়াশা দূর করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, বিভাজন থাকবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা যদি আপোষ করি তাহলে আমরা কিন্তু কেউ রেহাই পাব না। এবং ভারতের আধিপত্যবাদ আজকে যে বাংলাদেশ এই 53 বছরে অগ্রসর হতে পারে নাই, তার পিছনে ভারতের আধিপত্যবাদ। এখনো পর্যন্ত ভারত নির্বাচন নিয়ে চক্রান্ত করছে। অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট, তাদেরকে বাদ রেখেই বাংলাদেশে নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে অংশ নেবে গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যদি এখন এই বিষয়গুলোতে একমতে না আসতে পারি তাহলে আগামীর ভবিষ্যৎ অনিশ্চিত। তরুণ প্রজন্মের পালস আমাদেরকে বুঝতে হবে, তরুণরা কি চায়। এই জুলাই বিপ্লবে তরুণরা যেমনি ভাবে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যেমনি ভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সুতরাং আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট এবং ভারতের আগ্রাসনের বিষয়ে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন। সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করব। দেখেন, আমাদের ভিতরে এখন এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা, কে প্রকাশ্যে রাজনীতি করছে আর কে অপ্রকাশ্যে রাজনীতি করছে। প্রকাশ্য শত্রুকে মোকাবেলা করা যায়, যেমন আওয়ামী লীগ এবং ভারত, কিন্তু অপ্রকাশ্য শত্রু, সেই শত্রুকে মোকাবেলা করা যায় না। বাংলাদেশে আমরা এখন দেখছি অপ্রকাশ্য রাজনীতি, সাধারণের বেশে রাজনীতি। এই রাজনীতির বিষয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। যারা এই ধরনের চিন্তা করছে তাদের মধ্যে পরিবর্তন আনতে হবে, অন্যথায় এই ধরনের রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিবে এবং বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে। আমি সর্বশেষ আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। আসসালামু আলাইকুম।